হ্যালো, আমি স্মৃতি। লেখকের ডায়েরি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজ আমি রবীন্দ্রনাথ ঠাকুরের শুভদৃষ্টি গল্পটি পাঠ করব। আশা করছি এই গল্পটি আপনাদের ভালো লাগবে। তাই কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের গল্প। শুভদৃষ্টি, রবীন্দ্রনাথ ঠাকুর। কান্তিচন্দ্রের বয়স অল্প, তথাপি স্ত্রীবিয়োগের পর দ্বিতীয় স্ত্রীর অনুসন্ধানে ক্ষান্ত থাকিয়া পশুপাখির শিকারেই মনোনিবেশ করিয়াছেন। দীর্ঘ কেশ, কঠিন লঘু শরীর, তীক্ষ্ণ দৃষ্টি, অব্যর্থ লক্ষ্য, সাজসজ্জায় পশ্চিম দেশের মতো। সঙ্গে সঙ্গে কুস্তিগির হীরা সিং, ছক্কনলাল এবং গায়ে বাজিয়ে খাঁ সাহেব, মিয়া সাহেব অনেক ফিরিয়া থাকে। অকর্মণ্য অনুচর পরিবারেরও অভাব নাই। দুই চারিজন শিকারী বন্ধু বান্ধব লইয়া অগ্রাণের মাঝামাঝি ক্রান্তিচন্দ্র নৈদিঘির বিলের ধারে শিকার করিতে গিয়াছেন। নদীতে দুটি বড় বোটে তাহাদের বাস, আরো গোটা তিন চার নৌকায় চাকর বাকরের দল গ্রামের ঘাট ঘিরিয়া বসিয়া আছে। গ্রাম বধূদের জল তোলা, স্নান করা প্রায় বন্ধ। সমস্ত দিন বন্দুকের আওয়াজে জল স্থল কম্পমান। সন্ধ্যা বেলায় উস্তাদি গলায় তান কর্তব্যে পল্লীর নিদ্রা তন্দ্রা তিরোহিত। একদিন সকালে ক্রান্তিচন্দ্র বোটে বসিয়া বন্দুকের চোং সযত্নে স্বহস্তে পরিষ্কার করিতেছেন। এমন সময় অনাতে দৌড়ে হাঁসের ডাক শুনিয়া চাহিয়া দেখিলেন, একটি বালিকা দুই হাতে দুটি তরুণ হাঁস বক্ষে চাপিয়া ধরিয়া ঘাটে আনিয়াছে। নদীটি ছোট, প্রায় স্রোতহীন, নানা জাতীয় শৈবালে ভরা। বালিকা হাঁস দুটিকে জলে ছাড়িয়া দিয়া একেবারে আয়ত্তের বাহিরে না যায় এইভাবে ত্রস্ত সতর্ক স্নেহে তাহাদের আগলাইবার চেষ্টা করিতেছে। এইটুকু বোঝা গেল, অন্যদিন সে তাহার হাঁস জলে ছাড়িয়া দিয়া চলিয়া যাইত, কিন্তু সম্প্রতি শিকারীর ভয়ে নিশ্চিন্ত চিত্তে রাখিয়া যাইতে পারিতেছে না। মেয়েটির সৌন্দর্য নিরতিশয় নবীন, যেন বিশ্বকর্মা তাহাকে সদ্য নির্মাণ করিয়া ছাড়িয়া দিয়াছেন। বয়স ঠিক করা শক্ত, শরীরটি বিকশিত, কিন্তু মুখটি এমন কাছে যে সংসার কোথাও যেন তাহাকে লেশ মাত্র স্পর্শ করে নাই। সে যে যৌবনে পা ফেলিয়াছে, এখনো নিজের কাছে সেই খবরটি তাহার পৌঁছে নাই। কান্তিচন্দ্র ক্ষণকালের জন্য বন্দুক সাফ করায় ঢিল দিলেন। তাহার চমক লাগিয়া গেল। এমন জায়গায় এমন মুখ দেখিবেন বলিয়া কখনো আশা করেন নাই। অথচ রাজার অন্তঃপুরের চেয়ে এই জায়গাতে এই মুখখানি মানাইয়াছিল। সোনার ফুলদানির চেয়ে গাছই ফুলকে সাজে। সেদিন শরতের শিশিরে এবং প্রভাতের রৌদ্রে নদী তীরের বিকশিত কাশবনটি ঝলমল করিতেছিল। তাহারই মধ্যে সেই সরল নবীন মুখখানি ক্রান্তিচন্দ্রের মুগ্ধ চক্ষে আশ্বিনের আসন্ন আগমনের একটি আনন্দ ছবি আঁকিয়া দিল। মন্দাকিনী তীরে তরুণ পার্বতী কখনো কখনো এমন হংস শিশু বক্ষে লইয়া আসিতেন, কালিদাস সে কথা লিখিতে ভুলিয়াছেন। এমন সময় হঠাৎ মেয়েটি ভীতত্রস্ত হইয়া কাঁদো কাঁদো মুখে তাড়াতাড়ি হাঁস দুটিকে বুকে তুলিয়া লইয়া অব্যক্ত আর্তস্বরে ঘাট ত্যাগ করিয়া চলিল। ক্রান্তিচন্দ্র কারণ সন্ধানে বাহিরে আসিয়া দেখিলেন, তাহার একটি রসিক পরিষদ কৌতুক করিয়া বালিকাকে ভয় দেখাইবার জন্য হাঁসের দিকে ফাঁকা বন্দুক লক্ষ্য করিতেছে। ক্রান্তিচন্দ্র পশ্চাৎ হইতে বন্দুক কাড়িয়া লইয়া হঠাৎ তাহার গালে সশব্দে প্রকাণ্ড একটি চাপটেঘাত করিলেন। আকস্মাৎ রসভঙ্গ হইয়া লোকটি সেইখানে ধপ করিয়া বসিয়া পড়িল। ক্রান্তি পুনরায় কামরায় আসিয়া বন্দুক সাফ করিতে লাগিলেন। সেদিন বেলা প্রহর তিনিকের সময় গ্রামপথের ঘনছায়ার মধ্যে দিয়া শিকারীর দল শস্যক্ষেতের দিকে চলিয়াছিল। তাহাদের মধ্যে একজন বন্দুকের আওয়াজ করিয়া দিল। কিছু দূর বাঁশঝাড়ের ওপর হইতে একটি পাখি আহত হইয়া ঘুরিতে ঘুরিতে ভেতরের দিকে পড়িয়া গেল। কৌতূহলী কান্তিচন্দ্র পাখির সন্ধানে ঝোপঝাড় ভেদ করিয়া ভেতরে গিয়া দেখিলেন, একটি সচ্ছল গৃহস্থ ঘর, প্রাঙ্গণে সারি সারি ধানের গোলা, পরিচ্ছন্ন বৃহৎ গোয়াল ঘরের ফুল গাছ তলায় বসিয়া সকাল বেলাকার সেই মেয়েটি একটি আহত ঘুঘু বুকের কাছে তুলিয়া উচ্ছ্বসিত হইয়া কাঁদিতেছে এবং গামলার জলে অঞ্চল ভিজাইয়া পাখির চঞ্চু পটের মধ্যে জল নিংড়াইয়া দিতেছে। পোষা বিড়ালটা তাহার কোলের ওপর দুই পা তুলিয়া ঊর্ধ্বমুখে ঘুঘুটির প্রতি উৎসুক দৃষ্টিপাত করিতেছে। বালিকা মধ্য মধ্য তাহার নাসিকগ্রব ভাগে
তর্জনী আঘাত করিয়া লুব্ধ জন্তুর অতিরিক্ত আগ্রহ দমন করিয়া দিতেছে। পল্লীর নিস্তব্ধ মধ্যাহ্নের একটি গৃহস্থ প্রাঙ্গণের সচ্ছল শান্তির মধ্যে একটি করুণ ছবি এক মুহূর্তেই ক্রান্তিচন্দ্রের হৃদয়ের মধ্যে আঁকা হইয়া গেল। বিরল পল্লব গাছটির ছায়া ও রৌদ্র বালিকার কোরের ওপর আসিয়া পড়িয়াছে। অদূরে আহার পরিতৃপ্ত পরিপুষ্ট গাভী আলস্য মাটিতে বসিয়া শৃঙ্গ ও পুচ্ছ আচ্ছাদন মিলনে পিঠের মাঝেও দাঁড়াইতেছে। মাঝে মাঝে বাঁশের ঝাড়ে ফিস ফিস কথার মতো নতুন উত্তর বাতাসের খসখস শব্দ উঠিতেছে। সেদিন প্রভাতে নদীর তীরে বনের মধ্যে যাহাকে বনশ্রীর মতো দেখিতে হইয়াছিল, আজ মধ্যাহ্নে নিস্তব্ধ গোষ্ঠ প্রাঙ্গণ ছায় তাহাকে স্নেহ বিগলিত গৃহলক্ষ্মীটির মতো দেখিতে হইল। ক্রান্তিচন্দ্র বন্দুক হস্তে হঠাৎ এই ব্যথিত বালিকার সম্মুখে আসিয়া অত্যন্ত কুণ্ঠিত হইয়া পড়িলেন। মনে হইল যেন বমাল শুদ্ধ চোর ধরা পড়িলাম। পাখিটি যে আমার গুলিতে আহত হয় নাই, কোন প্রকারে এই কৈফিয়তটুকু দিতে ইচ্ছা হইল। কেমন করিয়া কথাটা পারিবেন ভাবিতেছেন, এমন সময় কুটির হইতে কে ডাকিল, সুধা। বালিকা যেন চমকিত হইয়া উঠিল, আবার ডাক পড়িল, সুধা। তখন সে তাড়াতাড়ি পাখিটি লইয়া কুটির মুখে চলিয়া গেল। কান্তিচন্দ্র ভাবিলেন নামটি উপযুক্ত বটে, সুধা। কান্তি তখন দলের লোকের হাতে বন্দুক রাখিয়া সদর পথ দিয়া সে কুটিরের দ্বারে আসিয়া উপস্থিত হইলেন। দেখিলেন একটি পৌরবয়স্ক মণ্ডিত মুখ শান্ত মূর্তি ব্রাহ্মণ দাওয়ায় বসিয়া হরিভক্তি বিলাস পাঠ করিতেছেন। ভক্তি মণ্ডিত তাহার মুখের সুগভীর স্নিগ্ধ প্রশান্ত ভাবের সহিত কান্তিচন্দ্র সেই বালিকার দয়াদ্র মুখের সাদৃশ্য অনুভব করিলেন। কান্তি তাহাকে নমস্কার করিয়া কহিলেন, তৃষ্ণা পাইয়াছে ঠাকুর, এক ঘটি জল পাইতে পারি কি? ব্রাহ্মণ তাড়াতাড়ি তাহাকে অভ্যর্থনা করিয়া বসাইলেন এবং ভেতর হইতে পিতলের রেকাবিতে কয়েকটি বাতাসা ও কাঁসার খুঁটিতে জল লইয়া সহস্তে অতিথির সম্মুখে রাখিলেন। কান্তি জল খাইলে পর ব্রাহ্মণ তাহার পরিচয় লইলেন। কান্তির পরিচয় দিয়া কহিলেন, ঠাকুর, আপনার যদি কোনো প্রকার উপকার করিতে পারিত কৃতার্থ হই। নবীন বাণিজ্যে কহিলেন, বাবা, আমার আর কি উপকার করিবে, তবে সুধা বলিয়া আমার এক কন্যা আছে, তাহার বয়স হইতে চলিল। তাহাকে একটি সৎপত্রে দান করিতে পারিলে সংসারের ঋণ হইতে মুক্তি লাভ করি। কাছে কোথাও ভালো ছেলে দেখি না, দূরে সন্ধান করিবার মতো সামর্থ্যও নাই। ঘরে গোপানী নাথের বিগ্রহ আছে, তাহাকে ফেলিয়া কোথাও যাই নাই। কান্তি কহিলেন, আপনি নৌকায় আমার সহিত সাক্ষাৎ করিলে পাত্র সম্বন্ধে আলোচনা করিব। এদিকে কান্তির প্রেরিত চরগণ বন্দ্যোপাধ্যায়ের কন্যা সুধার কথা যাহাকেই জিজ্ঞাসা করিল, সকলেই এক বাক্যে কহিল, এমন লক্ষ্মীর স্বভাবা কন্যা আর হয় না। পরদিন নবীন বোটে উপস্থিত হইলেন। কান্তি তাহাকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন এবং জানাইলেন তিনি ব্রাহ্মণের কন্যাকে বিবাহ করিতে ইচ্ছুক আছেন। ব্রাহ্মণ এই অভাবনীয় সৌভাগ্য রুদ্ধ কণ্ঠে কিছুক্ষণ কথাই কহিতে পারিলেন না। মনে করিলেন কিছু একটা ভ্রম হইয়াছে। কহিলেন, আমার কন্যাকে তুমি বিবাহ করিবে? কান্তি কহিলেন, আপনার যদি সম্মতি থাকে আমি প্রস্তুত আছি। নবীন আবার জিজ্ঞাসা করিলেন, সুধাকে? উত্তর শুনিলেন, হ্যাঁ। নবীন স্থিরভাবে কহিলেন, তার দেখাশোনা? কান্তি যেন দেখেন নাই ভান করিয়া কহিলেন, সেই একেবারে শুভ দৃষ্টির সময়। নবীন গদগদ কণ্ঠে কহিলেন, আমার সুধা বড় সুশীলা মেয়ে, রাধা বাড়া ঘরকন্যার কাজে অদ্বিতীয়। তুমি যেমন না দেখিয়ে তাহাকে বিবাহ করিতে প্রস্তুত হইয়াছ, আমি আশীর্বাদ করি আমার সুধা প্রতিব্রতা সতী লক্ষ্মী হইয়া চিরকাল তোমার মঙ্গল করুক, কখনো মুহূর্তের জন্য তোমার পরিত্রাপের কারণ না ঘটুক। কান্তি আর বিলম্ব করিতে চাহিলেন না। মাঘ মাসেই বিবাহ স্থির হইয়া গেল। পাড়ার মজুমদারেদের পুরাতন কোঠা বাড়িতে বিবাহের স্থান নির্দিষ্ট হইয়াছে। বর হাতি চড়িয়া মশাল জ্বালাইয়া বাজনা বাজাইয়া যথাসময়ে আসে উপস্থিত। শুভ দৃষ্টির সময় বর কন্যার মুখের দিকে চাহিলেন। নতশির টোপর পরা চন্দন চর্চিত সুধাকে ভালো করিয়া যেন দেখিতে পাইলেন না। উদ্বেলিত হৃদয়ের আনন্দে চোখে যেন ধাঁধা লাগিল।
বাসর ঘরে পাড়ার সরকারি ঠান্ডেরি যখন বরকে দিয়া জোর করিয়া মেয়ের ঘোমটা খুলাইয়া দিলেন, তখন কান্তি হঠাৎ চমকিয়া উঠিলেন। এ তো সে মেয়ে নয়। হঠাৎ বুকের কাছ হইতে একটা কালো বস্ত্র উঠিয়া তাহার মস্তিষ্ককে যেন আঘাত করিল। মুহূর্তে বাসর ঘরের সমস্ত প্রদীপ যেন অন্ধকার হইয়া গেল, এবং সে অন্ধকার প্লাবনে নববধূর মুখখানিকেও যেন কালিমা লিপ্ত করিয়া দিল। কান্তিচন্দ্র দ্বিতীয়বার বিবাহ করিবেন না বলিয়া মনে মনে প্রতিজ্ঞা করিয়াছিলেন। সে প্রতিজ্ঞা কি এমনই একটা অদ্ভুত পরিহাসে অদৃষ্ট তুলি দিয়া ভাঙিয়া দিল। কত ভালো ভালো বিবাহের প্রস্তাব অগ্রাহ্য করিয়াছেন, কত আত্মীয় বন্ধু বান্ধবদের সানুনয় অনুরোধ অবহেলা করিয়াছেন, উচ্চ কুটুম্বাতির আকর্ষণ, অর্থের প্রলোভন, রূপখ্যাতির মোহ সমস্ত কাটাইয়া অবশেষে কোন এক অজ্ঞাত পল্লী গ্রামে বিলের ধারে এক অজ্ঞাত দরিদ্রের ঘরে এত বড় বিড়ম্বনা! লোকের কাছে মুখ দেখাবেন কি করিয়া? শ্বশুরের ওপরে প্রথমটা রাগ হইল। প্রতারক এক মেয়ে দেখাই আরেক মেয়ের সহিত আমার বিবাহ দিল। কিন্তু ভাবিয়া দেখিলেন, নবীন তো তাহাকে বিবাহের পূর্বে কন্যা দেখাইতে চান নাই, এমন নয়, তিনি নিজেই দেখাইতে অসম্মত হইয়াছিলেন। বুদ্ধির দোষে যে এত বড় ঠকাটা ঠকিয়াছেন, সে লজ্জার কথাটা কাহারো কাছে প্রকাশ না করাই শ্রেয় বিবেচনা করিলেন। ওষুধ যেন গিলিলেন, কিন্তু মুখের তারটা বিগড়াইয়া গেল। বাসর ঘরের ঠাট্টা আমোদ কিছুই তাহার কাছে রুচিল না। নিজের এবং সর্বসাধারণের প্রতি রাগে তাহার সর্বাঙ্গ জ্বলিতে লাগিল। এমন সময় হঠাৎ তাহার পার্শ্ববর্তিনী বধূ অব্যক্ত ভীত স্বরে চমকিয়া উঠিল। সাহসা তাহার কোলের কাছ দিয়া একটা খরগোশের বাচ্চা ছুটিয়া গেল। পরক্ষণে সেদিনকার সেই মেয়েটি শশক শিশুর অনুসরণ পূর্বক তাহাকে ধরিয়া গালের কাছে রাখিয়া একান্ত স্নেহে আদর করিতে লাগিল। এই রে, পাগলি আসিয়াছে বলিয়া সকলে তাহাকে চলিয়া যাইতে ইঙ্গিত করিল। সে ভূক্ষেপ মাত্র না করিয়া ঠিক বরকন্যার সম্মুখে বসিয়া শিশুর মতো কৌতূহলে কি হইতেছে দেখিতে লাগিল। বাড়ির কোনো দাসে তাহার হাত ধরিয়া টানিয়া লইবার চেষ্টা করিলে বর ব্যস্ত হইয়া কহিলেন, আহা, থাক না, বসুক। মেয়েটিকে জিজ্ঞাসা করিলেন, তোমার নাম কি? সে উত্তর না দিয়া দুলিতে লাগিল। হর্ষোদ্য রমণী হাসিয়া উঠিল। কান্তি আবার জিজ্ঞাসা করিলেন, তোমার হাঁস দুটো কত বড় হইল? অসংকোচে মেয়েটি নীরবে তাহার মুখের দিকে চাহিয়া দেখিতে লাগিল। হতবুদ্ধি কান্তি সাহসপূর্বক আবার জিজ্ঞাসা করিলেন, তোমার সে ক্ষোভ আরাম হইয়াছে তো? কোনো ফল পাইলেন না? মেয়েরা এমন ভাবে হাসিতে লাগিল যেন বর ভারী ঠকিয়াছেন। অবশেষে প্রশ্ন করিয়া খবর পাইলেন মেয়েটি কালা এবং বোবা, পাড়ার যত পশু পাখির প্রিয় সঙ্গিনী। সেদিন সে যে সুধার ডাক শুনিয়া উঠিয়া ঘরে গিয়াছিল, সে তাহার অনুমান মাত্র, তাহার আর কোনো কারণ ছিল না। প্রান্তে তখন মনে মনে চমকিয়া উঠিলেন। যাহা হইতে বঞ্চিত হইয়া পৃথিবীতে তাহার কোনো সুখ ছিল না, শুভ দৈবক্রমে তাহার নিকট হইতে পরিত্রাণ পাইয়া নিজেকে ধন্য জ্ঞান করিলেন। মনে করিলেন, যদি এই মেয়েটির বাপের কাছে যাইতাম এবং সেই ব্যক্তি আমার প্রার্থনা অনুসারে কন্যাটিকে কোনো মতে আমার হাতে সমর্পণ করিয়া নিষ্কৃতি লাভের চেষ্টা করিত, যতক্ষণ আত্মচ্যুত এই মেয়েটির মোহ তাহার মনটিকে আলোড়িত করিতেছিল, ততক্ষণ নিজের বধূটি সম্বন্ধে একেবারে অন্ধ হইয়াছিলেন। নিকটে আর কোথাও কিছু সান্ত্বনার কারণ ছিল না, তাহা অনুসন্ধান করিয়া দেখিবার প্রবৃত্তিও ছিল না। যেই শুনিলেন মেয়েটি বোবা ও কালা, অমনি সমস্ত জগতের উপর হইতে একটা কালো পর্দা ছিন্ন হইয়া পড়িয়া গেল। দূরের আশা দূর হইয়া নিকটের জিনিসগুলো প্রত্যক্ষ হইয়া উঠিল। সুগভীর পরিত্রাণে নিঃশ্বাস ফেলিয়া ক্রান্তি লজ্জা অবনত বধূর মুখের দিকে কোন এক সুযোগে চাহিয়া দেখিলেন। এতক্ষণে যথার্থ শুভ দৃষ্টি হইল। চর্মচক্ষুর অন্তরালবর্তী মনোনেত্রের ওপর হইতে সমস্ত বাধা খসিয়া পড়িল। হৃদয় হইতে এবং প্রদীপ হইতে সমস্ত আলোক বিচ্ছুরিত হইয়া একটিমাত্র কোমল সুকুমার মুখের উপরে প্রতিফলিত হইল। কান্তি দেখিলেন একটি স্নিগ্ধ স্ত্রী, একটি শ্রান্ত লাবণ্য মুখখানি মণ্ডিত। বুঝিলেন নবীনের আশীর্বাদ সার্থক হইবে।
এখানেই শেষ হয় রবীন্দ্রনাথ ঠাকুরের শুভদৃষ্টি গল্পটি। আশা করছি এই গল্পটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার লেখকের ডায়েরি এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। পরবর্তীতে নতুন কোনো গল্প নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। আমি স্মৃতি, বিদায়।